সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল, বিপুল টকের দুনিয়া জুড়ে অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে দেখছেন দেখবেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। দুনিয়া জুড়ে অনুষ্ঠান হচ্ছে আমরা নতুন করে শুরু করেছি গতকাল থেকে, এবং প্রতিদিন সেটি আপনাদের জন্য করার চেষ্টা করব। দুনিয়া জুড়ে যেসব ঘটনা ঘটে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে ঘটনা, সেগুলো একটু আলোচনা ছোট করে হলেও একটু বিশ্লেষণ করা, সেই চেষ্টাটুকু করার জন্যই আমাদের এই উদ্যোগ। ধীরে ধীরে আমরা হয়তো আগামীতে আরও অনুষ্ঠান করব, এটা সময় লাগবে। আমরা দুটো অনুষ্ঠান শুরু করলাম একই দিনে, বাঁকাচুকে এবং দুনিয়া জুড়ে। নিশ্চয়ই আপনারা বাঁকাচুকে এবং দুনিয়া জুড়ে দেখেছেন আমাদের প্রথম পর্ব। আজকে দুনিয়া জুড়ে দ্বিতীয় পর্ব। আপনারা কেমন লাগলো সেটা জানাবেন। পছন্দ হলে, ভালো লাগলে কমেন্ট করবেন, মতামত দিবেন এবং শেয়ার করবেন। অনুষ্ঠানটি শুরু করছি। আজকে দুনিয়া জুড়ে আমরা মূলত আলোচনা করতে চাই শান্তি কি আসবে গাজায়? আপনারা নিশ্চয়ই জানেন যে গাজা এবং ইসরায়েলের মধ্যে একটা শান্তি চুক্তি হয়েছে, যুদ্ধ বন্ধ হয়েছে। সেটার পর ইসরায়েলে এবং গাজাতে আনন্দ মিছিল হয়েছে। এই সবাই খুশি যুদ্ধ বন্ধ হওয়ার জন্য। এটা নিয়ে আলোচনা করতে চাই। আরও দু তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। জানি নাকি একটু ভারত সফর করছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, যিনি তালেবান সরকার গঠনের পর এই প্রথম আফগানিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী বা উচ্চ পর্যায়ের কোনো নেতার আর ভারত সফর। এই নিয়ে আলোচনা করতে থাকবে আরো দু তিনটি বিষয়। আমরা আসছি। আমাদের মূল বিষয় হচ্ছে আজকে দুনিয়া জুড়ে শান্তি কি আসবে গাজায়, আর আলোচনায় যথারীতি যুক্ত করে নিচ্ছে আপনাদের প্রিয় আলোচক সাইফুল আমিন, বিশ্লেষক সাংবাদিক। সাইফুল ভাই, স্বাগতম বিপুল টকের দুনিয়া জুড়ে অনুষ্ঠানে। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি। সাইফুল ভাই, নিশ্চয়ই আপনি জানেন যে গাজা এবং ইসরায়েলের মধ্যে একটা শান্তি চুক্তি হয়ে গেল, এবং ট্রাম্প মোটামুটি তবলা বাজাচ্ছেন যে করে হোক তার একটা ইউনুসকে ডিফিট দেওয়ার জন্য তার একটা শান্তি পুরস্কার দরকার। কারণ নোবেল, কারণ ইউনুস অর্ধেক নোবেল পেয়েছেন, শান্তিতে নাই। পেয়েছেন শান্তিতে, কিন্তু শান্তির লোক তো দিন না। এই জন্য এই যুদ্ধ বন্ধে ট্রাম্পের একটা বড় ভূমিকা আছে, তার সমর্থকরা বলে বেড়াচ্ছেন। এটা অন্য প্রসঙ্গ, কিন্তু মূল আলোচনাটা শুনতে চাই। গাজায় কি আসলে শান্তি আসবে? এই যে 2 বছরের টানা যুদ্ধের পর 2 বছর 2 দিনের মাথায় এসে গাজায় একটা শান্তি চুক্তি হলো। অনেক ধন্যবাদ বিপুল। ট্রাম্পের কি আগ্রহটা নিয়ে আমি কথা বলছি না, আমি মাঠের কথাটা বলতে চাই। গাজাতে যে শান্তি চুক্তিটা মোটামুটি প্রথম ফেজটা মোটামুটি এখন পর্যন্ত ঠিক আছে। মানে এখানে প্রথম ফেজে প্রথম ফেজে যেটা আছে যে বন্দি বিনিময় হবে, যে যাদের জিম্মি করা হয়েছিল, হামাস যাদের জিম্মি করছিল তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আবার অ্যাট দ্য সেম টাইম ইসরায়েলের কারাগার থেকে হামাসের বন্দীদেরকে মুক্তি দেওয়া হবে, এবং একই সাথে ইসরায়েলের সৈন্যবাহিনী একটা নির্দিষ্ট সীমারেখায়, গাজা থেকে সরে গিয়ে একটা নির্দিষ্ট সীমারেখায় জায়গাতে থাকবে। তারা মানে গাজার ভিতরে আর ইয়ে করবে না। তো এখানে গাজাতে অনেক উল্লাস, অনেক উৎসব, মানে এতদিন পরে মানুষ রাস্তায় বেরিয়ে আনন্দ উল্লাস করে, এটা ঠিক। কিন্তু অ্যাট দি সেম টাইম তারা এটাও বলেছে যে এটা কতটুকু স্থায়ী হবে সেটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত তাদের বড় প্রশ্ন। আর কারণ হলো যে কখন যে আবার কি হয়, কখন যে ভেঙে, যে একটা অনিশ্চয়তার মধ্যে পুরা গাজাবাসী আছে। এখন দেখা যাক, শান্তি চুক্তির তো মাত্র কয়েক ঘন্টা বা হলো। এখন এটা মানডেতে, সোমবার দিন এই জিম্মিদের মুক্তি দেওয়ার কথা এবং বন্দি বিনিময় হওয়ার কথা। তো সেই সোমবার দিন পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। আবার এই শান্তি চুক্তি নিয়ে যেটা ইসরায়েলের তরফ থেকে এখন পর্যন্ত যেটা পজিটিভ দেখা যায়, তাদের ক্যাবিনেটে এটা আলোচনা হয়েছে এবং তারা এটা অ্যাকসেপ্ট করছে। এবং নেতানিয়াহু বলছে যে, এবং ট্রাম্পের খুব প্রশংসা করে বলছে যে ট্রাম্প শেষ পর্যন্ত একটা জায়গাতে আমাদের পৌঁছে দিয়েছে যেটা মানে ইসরায়েলের জন্য খুবই উপকারী হবে। তার মানে তারা করছে। এদিকে হামাস বলছে যে তারা এই শান্তি চুক্তিতে, এই চুক্তিতে রাজি হয়েছে এই কারণে যে ট্রাম্প তাদেরকে কথা দিয়েছে যে গাজাতে যুদ্ধ পার্মানেন্টলি বন্ধ হয়েছে। তার মানে দেখেন, ট্রাম্প এই কথাটা বলা, যে ট্রাম্প তাদের কথা দিয়েছে যে গাজাতে যুদ্ধ বন্ধ হয়েছে পার্মানেন্টলি,
মানে আর স্থায়ী কোনো বন্ধ। ইসরায়েল আর এখানে কোনো হস্তক্ষেপ করবে না। কিন্তু পরবর্তীগুলা কি হবে সেটা পরের বিষয়। কিন্তু এ হামাসের এই বিবৃতিটা খুবই গুরুত্বপূর্ণ যে ইউএস যে সাধারণত যে আ কমিটমেন্ট করবে, সেই কমিটমেন্ট যদি রক্ষা না করতে পারে তাহলে তো সেই টিকবে না। এটা হলো স্বাভাবিক। এই কথার মধ্যে এটাই আসে যে তারা কিন্তু এইটাই উল্লেখ করছে যে ট্রাম্প এবং ইউএস আমাদেরকে গ্যারান্টি দিয়েছে যে এখানে যুদ্ধ পার্মানেন্টলি বন্ধ হয়েছে এবং পুরোপুরি এখানে আর কোনো ছোটখাটো হামলা-টামলা এগুলো কিছু হবে না। তারপরে হইল যে আ এই ফাঁকে আপনার যে হয়েছে হ্যাঁ, সোমবার এবং মঙ্গলবারের মধ্যেই প্ল্যানটা যে এই ট্রাভেল করবে। হোস্টেসরা চলে যায় সোমবার অথবা এর মধ্যেই রিলিজ করে দেওয়া হবে এবং সে অনুসারে তারা মিডল ইস্টে করবে। যাই হোক, এটা হলো একেবারে ডিল সম্পর্কে সর্বোচ্চ সবচাইতে ব্যাপার। এখন এইদিকে বিশ্ব নেতারা কি বলছেন আপনি যদি একটু এই মানে গুয়েতারস যেটাকে বলছে যে গুয়েতারসে এটাকে জানাইছে, স্বাগত জানিয়েছে জাতিসংঘের ইয়ে এবং সেও ধন্যবাদ জানাইছে। তো একটা জিনিস হলো নেতানিয়াহু বলছে যে নেতানিয়াহু কিন্তু ট্রাম্পের সাথে কিন্তু বলছে যে নাইবারদের মধ্যে আরো শান্তি উনি এই শান্তি মানে উনি আর ঝগড়াঝাটি চায় না। যে নেতানিয়াহু যুদ্ধবাজ নেতা সে যুদ্ধবাজ। এটা বলছে যে আল্লাহর ইচ্ছায় উনি একদম বলছে উইথ গডস হেল্প আমাদের আল্লাহর সাহায্য নিয়ে আমরা আর চাই না, শান্তি চাই। হুম। এবং হামাস ইয়ে বলেছে যে নেগোসিয়েশনটা রেসপন্সিবল একটা নেগোসিয়েশন হচ্ছে এবং সিরিয়াস একটা নেগোসিয়েশন হচ্ছে এবং ট্রাম্পকে এটার গ্যারান্টার হিসাবে তারা করে যে গ্যারান্টার গ্যারান্টার যে এগ্রিমেন্ট হবে সেখানে যেন ট্রাম্প থাকে এবং আরব ইসলামিক এবং ইন্টারন্যাশনাল পার্টিসরা ইনক্লুডেড থাকে। যে চুক্তিটা ফাইনাল হবে সেখানে ট্রাম্প কাছে তারা আহ্বান জানাচ্ছে যে এখানে গ্যারান্টার স্টেটস লাগবে, কতগুলো রাষ্ট্র যারা আরব রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র বা ইন্টারন্যাশনাল পার্টি, অন্যান্য পার্টি যারা আছে ইনক্লুডিং ট্রাম্প, এটা থাকতে হবে। তাইলেই এটার গ্যারান্টিটা থাকবে যে ইসরায়েল আর হামলা করবে না। হ্যাঁ, এবং এটার মাধ্যমেই নিশ্চিত হওয়া যাবে যে যে শান্তি চুক্তিটা হয়েছে যে এই শান্তি চুক্তিটা বাস্তবায়িত হবে এবং যে অকুপেশন আর্মি যেটা আছে এরা বিদায় নেবে এবং এরা আর কোনোদিন আমাদের এই অংশে করবে। আর এদিকে প্রেসিডেন্ট আব্বাস, প্যালেস্টাইন অথরিটি, সেও কিন্তু এই ট্রাম্পের এই যে শান্তি চুক্তি হচ্ছে যে এটার প্রতি অভিনন্দন জানাইছে। তো যাই হোক, আব্বাস এখানে হামাস এখানে মূল, আব্বাসরা এখানে তেমন করে বলবো না। তবে উনি যেটা বলছেন আমি কোট করি, সেটা একটা বড় ধরনের Palestini President Mahmoud Abbas expressed hope that these efforts would be a prelude to reaching a permanent solution, political solution, leading to an end to the Israeli occupation of the state of Palestine. উনি শুধু গাজার কথা বলেন, উনি স্টেট অফ প্যালেস্টাইনের যে প্যালেস্টাইন 1967-এর যে প্যালেস্টাইন, সেই প্যালেস্টাইনের যে ইসরায়েলের যে অকুপেশন, এটা এন্ড হবে, এটা তার একটা, এবং স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, এইটার আশাবাদ ব্যক্ত করেছে। তারপরে আরও অনেক দেশের নেতারা, ইজিপশিয়ান প্রেসিডেন্ট ফাত্তাও এটাকে হিস্টোরিক মোমেন্ট বলেছে। তারপরে মিডিয়েটর কাতার একটা স্টেটমেন্ট করেছে, বলছে যে কাতারের বক্তব্য হলো, অফিসিয়াল বক্তব্য হলো, দ্য এগ্রিমেন্ট অফার্স হোপ for lasting calm in Gaza, highlights the power of joint mediation grounded in reason, not escalation. মানে তারা যেটা বলছে যে এটা জয়েন্ট মেডিয়েশনের কারণে এটার একটা স্থায়ী রূপ পেয়েছে, ফাইনালি একটা লাস্টিং, মানে দীর্ঘমেয়াদী একটা শান্তি পরিবেশ আসছে। টার্কিশ প্রেসিডেন্ট রেসিপি তাইপে এরদোয়ান ও ট্রাম্পের প্রশংসা করেছে। আমার ধারণা আপনি যেটা বলছেন নোবেল পুরস্কার নিয়ে, ট্রাম্প কিন্তু নোবেল পুরস্কার পেয়েও যেতে পারে, কারণ এত রাষ্ট্রনায়ক, ধরেন ভারত তার প্রশংসা করে না, কিন্তু এত রাষ্ট্রনায়ক তার প্রশংসা করতেছে। এরদোয়ানও তার ট্রাম্পের তার খুবই প্রশংসা করছে এবং বলছে যে ট্রাম্প যে নেসেসারি পলিটিক্যাল উইল এবং ইসরায়েল গভর্নমেন্টকে যে উইল ছিল এবং ইসরায়েল গভর্নমেন্টকে যে সিজফায়ারে রাজি করাতে পেরেছে, এর জন্য তিনি আনন্দিত এবং তাকে অভিনন্দন জানিয়েছেন। তারপরে গুতেরেসের কথা তো বললাম।
ইউকে প্রাইম মিনিস্টার কেয়ার স্টারমারও কিন্তু বলছে যে এটা একটা প্রোফাউন্ড রিলিফ, মানে এটা অনেক ধরনের একটা স্বস্তির বিষয়, একটা বিষয় যে এই একটা অ্যাটলিস্ট সকল সাইড একটা ইয়েতে চুক্তিতে আসছে, একটা বিশ্ব শান্তি পেয়েছে, বিশ্ব একটা স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারছে। আমি সাধারণ বাংলাদেশ জার্মানির প্রেসিডেন্ট ও ম্যাক্রো বলছে যে তিনি তিনি এখন উনি দেখতে চান যে একটা ইন্ডিপেন্ডেন্ট প্যালেস্টাইন স্টেট ইয়ে হোক। সবার ইয়ে আছে। জার্মানির চ্যান্সেলর ফেডরিক মার্জ সে বলছে, ফর দি ফার্স্ট টাইম ইন এ লং হোয়াইল দ্যার ইজ এ রিয়েল প্রসপেক্ট অফ পিস ইন রিজন। এটা একটা অনেক দিন পরে এই রিজিয়নে একটা শান্তির একটা বার্তা আসলো, শান্তির একটা পরিবেশ তৈরি হলো। ম্যাক্রন শুধু বলছে ইট মাস্ট মার্ক দ্য এন্ড অফ দ্য ওয়ার অ্যান্ড দ্য বিগিনিং অফ দ্য পলিটিক্যাল সলিউশন বেসড অন টু স্টেট নেশন। সে সরাসরি স্বাধীন প্যালেস্টাইনের পক্ষে কথা বলেছেন। আর স্পেনের প্রাইম মিনিস্টার পেড্রো সানচেজ তিনিও মানে এই ডিলটাকে খুব মানে আয়ারল্যান্ড অফিসিয়ালি বলছে এটা যে ফাইনালি এটা ইট ক্যান if grabs for by all can finally end the conceivable হিউম্যান সাফারিং। মানে মানুষের এই মানুষের সাবকনসিয়াস মাইন্ড, মানুষের মধ্যে যে যে হিউম্যান সাফারিং এর যে একটা ছাপ পড়ছে, এটা শেষ পর্যন্ত একটা এন্ডে যেতে পারছে, এটা আমাদের মানে আমাদের স্বস্তির কারণ হচ্ছে। হ্যাঁ, এরকম ইয়ার কিনা যে আরও অনেকেই এরকম সিকিউরিটি কাউন্সিলও কিন্তু একটা পার্মানেন্ট মেম্বার চায় না। চায়নাও কিন্তু বলছে বলছে যে ইট হোপস টু সি দ্য অ্যাচিভমেন্ট অফ এ পার্মানেন্ট অ্যান্ড কম্প্রিহেন্সিভ সিজফায়ার ইন, এবং উনি তারা পার্মানেন্ট কম্প্রিহেন্সিভ সিজফায়ার দেখতে পেয়েছে। ভ্লাদিমির পুতিন প্রশংসা করছে এবং গাজায় রক্তপাত বন্ধ হওয়াতে প্রেসিডেন্ট ইয়েকে ইউএস প্রেসিডেন্টকে প্রশংসা করেছেন। তারপর অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার অ্যান্থনি আলবানিজ, তারপর জর্ডানের কিং আবদুল্লাহ, সৌদি আরব, হ্যাঁ, ইরান পর্যন্ত প্রশংসা করছে যে অ্যাটলিস্ট একটা ইন্টারন্যাশনাল কমিউনিটি একটা দায়িত্ব পালন করেছে। ইউএন আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচারও ধন্যবাদ জানিয়েছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ধন্যবাদ জানিয়েছে, তারপরে ইউনিসেফের স্পোকস পারসন হ্যাঁ জেমস এল্ডার সেও ধন্যবাদ জানিয়েছে যে অ্যাটলিস্ট শিশুদের সাফারিং শেষ পর্যন্ত বন্ধ হলো। অনেক ধন্যবাদ। একেবারে বহু প্রাণের বিনিময়ে আসলে কয়েক হাজার, আরো অনেক ছিল। আমি এই জায়গায় একটু আমরা বড়ই করলাম কারণ আসলে মানুষের জানার আগ্রহ আছে। রেকর্ডেড থাকলো এই রাষ্ট্রগুলি এইটাতে ছিল, এবং বহু মানুষের রক্তের বিনিময়ে যেটা বলছিলাম। এবং এই ধরেন একটা জিনিস জানি যে এই যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া, বিভিন্ন কানাডা, তারপর ব্রিটেন, তারপর ফ্রান্স, তারপর অন্যান্য যেসব রাষ্ট্র স্বীকৃতি দিল, এইটাতে একটা চাপ ছিল নিশ্চয়ই। প্রচন্ড প্রেসার ছিল। অস্ট্রেলিয়া, তারপর ফ্রান্স, তারপর কানাডা, সবাই মিলে যে এটা একটা প্রেসার ছিল যে সবাই চাচ্ছে, স্পেন, ইটালি, রাইট। এটা একটা সৌদি আরব কি বলছে আসলে এক্স্যাক্টলি সৌদি আরবেরটা আমি এখন আমি বের করতে পারবো। সৌদি আরবটা একটু জানা দরকার। সৌদি আরব তো তাদের সঙ্গেও তো ইসরায়েলের ভালো সম্পর্ক, তবে কাতারের একটা রোল ছিল এখানে। কাতার তো নিজে ইনিশিয়েট করছে, তাদের উপর হামলার পরও তারা কিন্তু এটাকে একদম করে নিচ্ছে, আগে নিতে পারছে। এটা একটা ব্যাপার আর কি, সব মিলিয়ে শান্তি আসুক। সৌদিরা বলছে যে এটা একটা মোমেন্টাস অপরচুনিটি, গ্লোবাল বিশ্বে শান্তি, সারা বিশ্বে শান্তি আনার জন্য একটা গ্লোবাল একটা মোমেন্টাস অপরচুনিটি তৈরি হয়েছে। তবে সৌদি আরবের বিভিন্ন পত্রিকা কিন্তু কশাস ছিল, যে তারা গাজা চুক্তিকে অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করেছে, কিন্তু একই সঙ্গে তারা কিন্তু সতর্ক বলেছেন যে এটা সতর্ক থাকতে হবে যাতে এই হোপটা শেষ না হয়ে যায়। এটা হলো সৌদি আরবের প্রাইমারি রিয়াকশন। তারা একই সঙ্গে অভিনন্দন, আবার সতর্কতা যাতে এই ধরনের এই চুক্তিটা যেন কোনোভাবে ভণ্ডুল না যায় যেন। এবং সোমবারেতে আশা করি আমরা মঙ্গলবারে তো আরো ডেভেলপমেন্ট দেখব। সোমবারে তো আপনি একটা বড় আপনার প্রতিষ্ঠানের বড় নিউজই হবে যে বন্দীরা মুক্তি পেয়েছে, এটা একটা বিশাল, এবং বন্দীদের পরিবার
এতদিনের দুই পক্ষেরই গাজা থেকে প্যালেস্টাইনি বন্দীরা যারা তাদের জন্য যেমন মানে সুখের খবর, তেমনি যারা জিম্মি হিসেবে আটক ইসরায়েলের ছিল জন্য তাদের পরিবারের জন্য একটা বিশাল খবর। একেবারে আমরা একটু সামনের দিকে আগাতে চাই, আর আমরা একটু ওই অঞ্চলটা শেষ করে এসে ভারতে ঢুকতে চাই। ফ্রান্সে তো 2 বছরের মধ্যে পাঁচজন প্রধানমন্ত্রী, 5 নম্বর প্রধানমন্ত্রী খুঁজছেন, 4 জন প্রধানমন্ত্রী বিদায় নিয়েছেন ম্যাক্রোর কাছ থেকে, ম্যাক্রোর সাথে সংসার করতে পারছেন না। এই জায়গায় কেন এই ম্যাক্রোর কাছে না, এইটাই হলো ডেমোক্রেসির, দেখেন ডেমোক্রেসির বিউটিটা হলো বিউটিটা হলো যে যাকে ভালো লাগবে না তাকে সরিয়ে দিয়ে নতুন কাউকে আনবে। এই যে বা নতুন কাউকে নিয়ে আসার মধ্যে এবং একজন চলে যাওয়ার মধ্যেও কোনো নাই, মানে কি বলে, এটা অশোভন কোনো বিষয় না। আমাদের দেশে ক্ষমতাচ্যুত হলে মনে করে যে তাদের উপর হামলা করা যাবে, মারপিট করা যাবে, এই করা যাবে, সেই করা যাবে, এগুলো করা যায়। এগুলো আমাদের দেশের আমরা দেখেন, যখন আমাদের দেশের নেতারা বলে যে চীনে এটা হয়েছিল, অমুকে যায়, আরে ভাই তারা তো চীন, যে ফ্রান্সের উল্লেখ করে ফ্রান্স বিপ্লব আছে, ফ্রান্স কোন জায়গায়? ফ্রান্স হলো এমন একটা জায়গায় যে দেশে 6বার 2 বছরের মধ্যে 6বার প্রধানমন্ত্রী খুঁজতে হচ্ছে প্রেসিডেন্টকে। সো তার মানে কি, এটা পলিসি নিয়ে চলে, পলিসির এদিক সেদিক হয়, দেখবেন যে মানুষ আর তাকে আর অ্যাকসেপ্ট করতে চায় না, বা আইন প্রণেতারা তাকে আর অ্যাকসেপ্ট করতে চায় না, তখন তাকে বদল করতে হয়। এটা বিউটি অফ ডেমোক্রেসি। আমাদের দেশের বিউটির পরিবর্তে ডেমোক্রেসির নমুনাটা আমাদের হিংস্রতা, প্রতিহিংসা, এইগুলো। যে কারণে আপনি বলতে পারেন যে আমার কাছে, বিশ্বাস করেন, আমার দুটো দেশকে খুব পছন্দ হয় এই ব্যাপারে, যে সরকার পতনের ব্যাপারে খুবই পারদর্শী। সেটা কি জানেন? এইটা একটা। আরেকটা হলো জাপানে দেখবেন কথায় কথায় প্রধানমন্ত্রী নাই, দল কিন্তু ক্ষমতায় আছে, হ্যাঁ, কিন্তু প্রধানমন্ত্রী নাই। প্রধানমন্ত্রীর প্রতি আস্থা তার সদস্যদের নাই, সোর গণ বা জনগণ তাকে চাচ্ছে না। ফ্রান্সের মানুষ, জনগণ ওইভাবে না, ওইভাবে জনগণ, ওরা যখন বুঝতে পারে যে অধিকাংশ, যখন কোনো কাউকে খুঁজে পায় না যে অধিকাংশ পার্লামেন্ট সদস্য সমর্থন করছে, তখন তারা আবার জনগণের কাছে ফেরত যায়। কিন্তু যতক্ষণ পর্যন্ত অধিকাংশ পার্লামেন্ট সমর্থক একজনকে পাওয়া যায়, যে খুঁজে পাওয়া গেল, যেমন ফ্রান্স এখন খুঁজতেছে, পঞ্চমটা খুঁজতেছে যে কোথায় পাওয়া যাবে। যদি পাওয়া যায় তাহলে ইলেকশন হবে না, আর যদি পাওয়া না যায় শেষ পর্যন্ত ম্যাক্রো ইলেকশন ডাকতে হবে। আমাদের সেই বিউটিটা আমরা খুবই উদাহরণ দেই ফ্রান্সের, আমরা খুবই উদাহরণ দেই চীনের, আমরা খুবই উদাহরণ দেই ব্রিটেনের, কিন্তু আমরা ব্রিটেনের বিউটি, ফ্রান্সের বিউটি, চায়নার বিউটি, এটার ব্যাপারে আমাদের রেফারেন্স নেই। আপনি দূর যাবেন কেন? আপনি চিন্তা করেন টিউলিপের কথা। টিউলিপ সানন্দে পদত্যাগ করলেন এবং এটাই তার গণতন্ত্রের বিউটি। অথচ আমরা কি বললাম? সে কেন পদত্যাগ? সে তার সরকারকে বিতর্কিত অবস্থায় ফেলতে চায় না, সে তার সরকারের মধ্যে যেন তার কারণে তার সরকার যেন ক্ষতিগ্রস্ত না হয়, হ্যাঁ, সেই জন্য সে সরে গেছে। আমাদের দেশে কি এটা পাবেন? কোনোদিন শুনছেন? কত সমালোচনা হয়, এবং যার বেশি সমালোচনা হয় তার ক্ষমতা পাক্ত হয় তত বেশি। হ্যাঁ, শেখ হাসিনার আমলে এরকম বহুজনের কিন্তু এরকম ঘটনা ঘটছে, কিন্তু যে খুবই সমালোচনা হচ্ছে বহুজনের, কিন্তু দেখা গেল যে ওর ক্ষমতা আরো পোক্ত হয়, এবং তারা গোপনে আলোচনা করে যে কি আমার যত বেশি সমালোচনা হবে তবে আপা আমাকে আর সরাবে না, কারণ এটা তো আপার ইজ্জতের প্রশ্ন, আমাকে সরালে আপার ইজ্জত যাবে। কিন্তু আপা যে তাৎক্ষণিকভাবে তাকে যদি করে দেয়, স্যাক করে দেয়, এটা আপার ইজ্জতের বরং বাড়ে। এই জায়গাটা আসা আমাদের রাজনৈতিক নেতাদের খুব কাজ। এই গণতন্ত্রের যে এটা একটা ডিগনিটি, এইটা আসলে মানে কেউ চলে যেতে হবে এটাকে মনে করে যে সে পরাজিত তো সবাই তো পরাজিত হয়ে যায়। এই যে কানাডাতে পিয়ার ট্রুডো সরে গেছে না, সে দেখছে যে তার কারণে তার দল যেন ক্ষমতাচ্যুত না হয়, সেই জন্য সে একজনকে বহুদূর থেকে এনে, সে ব্রিটেনের চ্যান্সেলর অফ এক্সচেকার ছিল, সে তাকে এনে, সে কার্নিকে এনে এখানে প্রধানমন্ত্রী বানাই দিয়ে চলে গেছে, এবং কার্নি এসে কি করলো, 3 মাসের মধ্যে বা 1-1.5 মাসের মধ্যে ইলেকশন করে সে জিতে গেছে। অথচ ট্রুডো যদি এই ইলেকশনটা করতো, আমি আপনাকে ডেফিনেটলি বলতে পারি হেরে যেত এই পার্টিটা। দেখেন তারা পার্টির জন্য কি স্যাক্রিফাইস করে। আমাদের দেশে কি পার্টির জন্য স্যাক্রিফাইস করে কেউ? সবাই ব্যক্তিগত আমাদের দেশে হলো, দেখেন আপনি পার্টির কথা বলতেছেন, এই যে মনে করেন আপনি এই আসিফ নজরুল কত অপতত্ত্ব দিচ্ছেন, কিন্তু যত অপতত্ত্ব দিচ্ছেন তত তিনি স্ট্রং হচ্ছেন। তিনি মিথ্যা কথা যত বলে তত এবং তিনি আইন নিজে সংশোধন করে ফেলতেছেন ক্ষমতার অপ্রয়োগ করে, যে আইন সংশোধন করা যায় না। আবার আপনি শুনেন, গতকালকেই শুনলাম যে আপনার ওই যে কারাগারে যারা আটক হয়েছেন নামি দামি লোকজন, তাদের মধ্যে এক শিক্ষকের কথা, নাম নাই বলে, এক শিক্ষকের হয়ে
একজন গিয়েছিলেন নুসরাত তাবাসসুমের কাছে। ওই যে কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় ছবি-টবি দেখা গেল ছাত্র সমন্বয়ক নেত্রী, হ্যাঁ? তার কাছে। তখন ওই যিনি গেছেন ওই শিক্ষকের হয়ে, ওই নুসরাতের সঙ্গে তার সম্পর্ক খুব ভালো। সরি, অপ্রাসঙ্গিক হলো কিনা জানি না। ভালো সম্পর্ক। তো উনি গিয়ে বলছে যে স্যারের জামিনটা হওয়া দরকার। আর ২-৩ কোটি যত লাগে এটা আমরা ইয়ে ৫০ কোটির নিচে কোনো কথা বলা যাবে না, জান। এই হচ্ছে গিয়ে টেন্ডেন্সি। মানে সবাই তো লুটপাটে ব্যস্ত। গণতন্ত্র তো বহুদূর। সবাই তো লুটপাটে ব্যস্ত। গণতন্ত্র তো বহুদূর। আমি প্রসঙ্গটা আনলাম, যাই না, এই মাঝখানে এটা ঢুকে ফেললাম দুনিয়া জুড়ে। দুনিয়া জুড়ের মধ্যেই তো এইজন্য ঢুকে ফেললাম। প্রসঙ্গ উঠলো। একেবারেই। আমরা এই গণতন্ত্রের চর্চায় যদি আমরা সহসা যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনি যে ফ্রান্স এবং আপনি বলছিলেন ফ্রান্স আর কোন দেশ? জাপান আপনার খুব পছন্দের। এই জায়গায় ওরা আপনার চান্স পাইলে ওদের প্রধানমন্ত্রী চেঞ্জ করে। জাপানে যে খুব কত সুন্দর। প্রধানমন্ত্রী, আমার ধারণা জাপানের জাপানের এমন সব প্রদেশে বা সব স্টেটে একটা করে প্রধানমন্ত্রী অলরেডি হয়ে গেছে। মানে ওদের হুম, কয়দিন বাদে বাদে চেঞ্জ হয়ে যাবে। কি কারণে জানেন? যখন দলের সদস্যরাই মনে করে এই লোকটা আমাদের নীতিমালার মধ্যে নাই, মানে আমরা যে ম্যানিফেস্টোতে নির্বাচন করে আসছি সেখানে তাই সে নাই। সো তুমি যেহেতু এর মধ্যে থাকতে পারতেছো না, তুমি সরে যাও, যে পারবে সে আসো। এটা একটা বড় সমস্যা আমাদের গণতন্ত্রের চর্চাটা, যেটা শুরু হয়েছিল ৯১ নির্বাচনের পরে, সেটা আসলে আগাইতে পারে নাই নানা কারণে, এবং রাজনৈতিক দলগুলিরই আসলে এটা দৈন্যতা। আরেকটা বিষয় আলোচনা করতে চাই সাইফুল ভাই, শেষের দিকে আমরা চলে আসছি। আপনি নিশ্চয়ই জানেন যে এই আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, যিনি এই প্রথম ৪ বছর পরে এই আশরাফ গানির সরকারের পতনের পর তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী, তিনি প্রথমবারের মতো মৌলভী আমির খান মুত্তাকি গতকালকে বৃহস্পতিবারে ভারত সফরে এসেছেন। ধারণা করা হচ্ছে যে ভারতের সঙ্গে তাদের সুসম্পর্ক আরো স্ট্রং, যেহেতু পার্শ্ববর্তী রাষ্ট্র সেহেতু সুসম্পর্ক স্ট্রং করা, সুসম্পর্ককে আরো জোরালো করা সম্পর্কটাকে। বাগরাম বিমান ঘাঁটি নিয়ে যেটা ডোনাল্ড ট্রাম্প জোরে সোরে বলছেন, যেটা ছেড়ে দিতেই হবে, ধারণা করা হচ্ছে, কি আমরা জানি না কি আলাপ হবে, ধারণা করা হচ্ছে এইসব বিষয় নিয়ে তো হয়তো আলোচনা হতে পারে। আপনি যদি এই সফর সম্পর্কে, এটা প্রথম সফর কোন তালেবান উচ্চপদস্থ মন্ত্রীর, ধর মুত্তাকির এই সফরটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এই কারণে যে ২০২১ সালের পরে যখন ভারত তালেবান সরকার আসার পরে ভারত কিন্তু তাদের মিশন ওখান থেকে গুটিয়ে নিয়েছে। সো এই সফরে যেহেতু জয়শঙ্করের সাথে তার বৈঠকের সাথে ধরেই নেওয়া যায় যে একটা আফগানের এই সরকারের প্রতি ভারতের আনুষ্ঠানিক স্বীকৃতির একটা ব্যাপার আছে, এবং সেই ব্যাপারটাই এইখানে গুরুত্ব পাবে। আমি জানি না এইখানে মোদির কাছে সাথে দেখা করতে পারবেন কিনা, সেটা আমি বলতে পারবো না, কারণ এটা প্রটোকলে যায় না। একদিকে আবার ধরেন ভারত এখন পর্যন্ত সরকারকে স্বীকার করে না, সেই ক্ষেত্রে মোদির সাথে দেখা না হতো। আবার এদিকে আরেকটা ঘটনা আছে, সেটা হলো যে ও এনার এই সফরের আরেকটা আছে জানেন, ভারত এর উপরে কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্যাংশন দেওয়া আছে কিন্তু টেররিস্ট হিসাবে এই মুত্তাকির উপরে, মানে মুত্তাকি কিন্তু ইন্টারন্যাশনাল টেররিস্ট হিসাবে জাতিসংঘ লিস্টেড লোক। এখন তার সফরের সময় এটা একটা বড় বাধা, কারণ ওই এই তো টেররিস্ট, সো টেররিস্ট ইন্ডিয়া আসতে পারবে না। সো ইন্ডিয়া নিজে আবেদন করেছে এই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তার এই ছাড়পত্র দেওয়ার জন্য, এবং ইন্ডিয়ার অনুরোধে তাকে ভারত সফরের পারমিশন দেওয়া হয়েছে, তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে, মানে ইন্ডিয়াতে আসলে তাকে অ্যারেস্ট করা হবে না। এই ছাড়পত্র দেওয়ার পর কিন্তু আসছে। সো এটা একটা বিগ ডেভেলপমেন্ট, ইটস এ বিগ ডেভেলপমেন্ট। অ্যাট দ্য সেম টাইম আরও একটা কেন বিগ ডেভেলপমেন্ট জানেন, একটা মানে পশ্চিমাদের একটা বড় শক্তি, মানে কিয়ার স্টারমার, আপনি জানেন কেন জানি না, যে ব্রিটেনের কিয়ার স্টারমারও কিন্তু একই সময় কিন্তু ভারত সফরে আসছে, এবং এটা কোইনসাইড করতে পারে। সো হু নোজ, কিয়ার স্টারমারও কি গোপনে কোনো বৈঠক করে কিনা তার সাথে, এটা একটা সংযোগও হতে পারে খুব দ্রুত একটা পরিবর্তনের দিকে যা, কারণ পশ্চিমারা এখন আস্তে আস্তে কিন্তু তালেবানদেরকে সাথে নিয়ে চলার চেষ্টা করতেছে। এটা কিন্তু পশ্চিমাদের এখনকার চেষ্টা, মানে তালেবান সরকার মানে এটাকে জঙ্গি না বলে বরং তাদেরকে মডারেট করা যায় নাকি, মানে মানে আদর যত্ন করে মডারেট করা যায় কিনা, যদি এটা মানে অলমোস্ট অসম্ভব, তারপরেও কিন্তু তারা এই চেষ্টা থাকছে। সেইটাও এখানে কিন্তু সংযুক্ত, যে কিয়ার স্টারমার তার সফরে মোদির সাথে দেখা করবেন, কিন্তু কিয়ার স্টার সফরের সময় একই সময় কোইনসাইড করলো এই মুত্তাকির
সফর। সো এখানে কিন্তু একটা ট্রায়ও বৈঠকও হওয়ার সম্ভাবনা থাকতে পারে, বা ট্রায়ও কোনো সমঝোতা হওয়ারও সম্ভাবনা থাকতে পারে। পাশাপাশি আফগানিস্তানের এই সরকারের স্বীকৃতির ব্যাপার আসতে পারে। অজিত সো দোভালের সঙ্গে এটা নাকি দেখা করার কথা আছে। হ্যাঁ, কার সাথে? অজিত দোভালের সঙ্গে। আচ্ছা, হ্যাঁ, এটা এই জয়শঙ্করের সাথে, হ্যাঁ, সো এইগুলো আছে। তো আমার ধারণা ওই অঞ্চলে আরেকটা পলিটিক্স আছে, সেটা হলো যে আফগানিস্তানের সাথে এখনকার তালেবান সরকারের সাথে কিন্তু পাকিস্তানের সরকারের কিন্তু প্রচণ্ড বিরোধ, খারাপ অবস্থা। প্রচন্ড প্রচণ্ড বিরোধ। খারাপ অবস্থা। এখন আর এই তালেবান, যে তালেবানরা আগে পাকিস্তানেই থেকেই তারা নিজেদেরকে রসদ-টসদ সংগ্রহ করছে, তারা কিন্তু এই সরকারের সাথে, পাকিস্তানের এই সরকারের বিরুদ্ধে তারা কিন্তু প্রচণ্ড ক্ষুব্ধ। এবং অনেক সময় পাকিস্তান সরকারও কিন্তু এই তালেবানদের বিভিন্ন জায়গাতে আফগানিস্তানের ভেতরে হামলা করে, যে কারণে তারা কিন্তু মানে পাকিস্তানের সাথে তাদের যে সম্পর্ক, সেটার চাইতে তারা এখন ইন্ডিয়ার প্রতি তারা একটু ইয়ে হয়ে গেছে, গেছে, অ্যালাইন্ড হয়ে গেছে। গেছে, মানে এটাকে বলে অ্যালাইন ঠিক না, এটাকে বলে ঝুঁকে পড়া আর কি। ঝুঁকে পড়া, ঝুঁকে ঠিক পড়ছে আছে। যে তাদের আর কোনো তো চয়েস নাই। তাদের ওইদিকে আছে ইরান, আর এইদিকে হলো ভারত। তো এখন যদি পাকিস্তানের এরকম অত্যাচার যদি তাদেরকে মোকাবেলা করতে হয় পররাষ্ট্রনীতি দিয়ে, তাহলে ভারতের সাথে তাদের সম্পর্কের জরুরি। আরেকটা জরুরি হলো, ভারত কিন্তু এদের বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্কে কিন্তু কাজ করতেছে এখনই। আচ্ছা, আচ্ছা। এখনই কাজ করতেছে, তারা আগেও ছিল, এখনও কিন্তু কাজ করে, যদিও ওই যে কূটনৈতিক সম্পর্কটা এখন প্রধান হয়, কিন্তু সেটা যদি কূটনৈতিক সম্পর্ক অর্জন ইয়ে করে, তাহলে ভারতের আরও বেশি ইনভেস্টমেন্ট আফগানিস্তান পাবে। আফগানিস্তানে আফগানিস্তান সেই আশায়, পাকিস্তানের কাছ থেকে কোনো ইনভেস্টমেন্ট পাওয়ার, তো পাকিস্তান পারলে তাদের কাছ থেকে জোর করে টেনে নিয়ে যাবে, কিন্তু ভারত কিন্তু ইনভেস্ট করার মতো ক্ষমতাশালী দেশ। সো ভারত ইনভেস্ট করে কিনা তাদের ইনফ্রাস্ট্রাকচারে, তাদের এইটার জন্য কিন্তু একটা বড়, এবং আমার ধারণায় পুরা এই রিজিওনাল সিনারিওতে এইটা কিন্তু একটা বড় প্রভাব ফেলবে। এবং পাকিস্তান এখানে কিন্তু যদি ভারতের সাথে তালেবান সরকারের সম্পর্ক হয়ে যায়, পাকিস্তান কিন্তু ওই জায়গাতে একটু হলেও শক্তি ক্ষয় হবে। একেবারে একদম। আপনি বলছিলেন কেয়ার স্টারমার কথা, কিংবা ইউরোপিয়ানরা চাচ্ছে যে তাদেরকে একটু মডারেট করতে, একটু আধুনিক করতে। সেই জায়গায় এই চেষ্টার মধ্যে এক ধরনের একটা বাগড়াও দেখলাম, যে তার নারী শিক্ষার ক্ষেত্রে তো খুবই খুবই খারাপ। ইয়ে খুবই খারাপ, এবং নারীর বই নিষিদ্ধ করে দিয়েছে। আপনি জানেন, আজ গতকালকে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টা এগুলা বন্ধ করে দিয়েছে, এবং সীমিত বন্ধ করে দিয়েছে, সীমিত না, বন্ধ করে দিয়েছে। মেয়েরা বিভিন্ন জায়গায় লেখাপড়া করে সার্টিফিকেট নেয়, এইটা তারা পছন্দ করছে না, যে কারণে এইটার এটা জন্য, করছে। এইটার জন্য তাইলে এইটা তো অনলাইনে যে লেখাপড়াটা করতে পারে সেটাও বন্ধ করে দিল আর কি। বন্ধ করে দিয়েছে। এবং আপনার আমি এই জিনিসটাই বলছিলাম, যে সেক্ষেত্রে এই যে ইউরোপিয়ান দেশগুলোর চেষ্টা, বা ব্রিটেনের চেষ্টা, বা ভারতের চেষ্টা, এটা আসলে কতটুকু ফলপ্রসূ হবে, এটা আসলে আপনি যার রক্তের মধ্যে জঙ্গিপনা আছে, সেখান থেকে বেরোতে কয়েক জেনারেশন লাগবে, এতে কোনো সন্দেহ নাই। তবে চেষ্টা তো করতে হয়, কোনো না কোনো ভাবে তো চেষ্টা করতে হবে। রাইট, হ্যাঁ, রাইট, এইটাই। অ্যাবসলিউটলি। একেবারে শেষ আলোচনাটা করি, আমাদের সময়ও কমে গেছে। আমেরিকার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, নাকি নাম বড় কঠিন ওনার নাম, হ্যাঁ, এই শি উনি, জিনপিং। শি জিনপিং, হ্যাঁ, উনি কঠোর একটা বার্তাও দিয়েছেন। কঠোর বার্তাটা হলো এরকম যে ওদের দুজনের বৈঠক হওয়ার সম্ভাবনা আছে, শীর্ষ বৈঠক হওয়ার সম্ভাবনা শুরু হচ্ছে, হবে। কিন্তু তার আগে সেই এইটুকু ট্রাম্পকে জানিয়ে দিল, এই বার্তাটা কিন্তু খুব এমন একটা বার্তা যেটা কিন্তু ট্রাম্পকে বেকায়দায় ফেলছে। সেটা হলো রেয়ার আর্থ রপ্তানির ব্যাপারে কঠোর শর্ত। আমেরিকাতে রেয়ার আর্থ রপ্তানি কঠোর শর্ত। এটার কারণটা কি জানেন? যে ট্রাম্প চীনের উপরে যে ট্যারিফ, যে বিশাল ট্যারিফ দিছে, এখন এই আলোচনাতে এই ট্যারিফকে কোনোভাবে হ্যান্ডেল করা যায় কিনা, এটাই একমাত্র উদ্দেশ্য শির। আর ট্রাম্পের উদ্দেশ্য হলো চীনকে তার বলয়ে নেওয়া, মানে ভারত চীন যেন আবার এক হয়ে না যায়, এটা একটা চেষ্টা। দুই চেষ্টার মধ্যে দিয়ে এখন আরেকটা চাপ দিল আর কি, বড় ধরনের একটা প্রেশার দিল। যদি তুমি আমার ইয়ে না করো, তাহলে তোমাকে আমি রেয়ার আর্ট দেবো না। তুমি রেয়ার আর্ট না দিলে এবার তুমি কোথা থেকে রেয়ার আর্ট আনবা? আমরা যদি বেশি দামে দেয়, তোমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে, মানে কি বলে, প্রোডাকশন খরচ হ্যাঁ, বেড়ে যাবে। বিভিন্ন বিভিন্ন ধরেন কি বলে, এই যে মোবাইল টোবাইল, এই সব হ্যাঁ, কিছুর দাম বেড়ে যাবে। সো এইগুলো জন্য তারা এইটা একটা বড় প্রেশার চীন তৈরি করলো ট্রাম্প এবং শির বৈঠকের আগে। আমার ধারণা এটা পুরোটাই হলো বাণিজ্যিক। একদম। আমরা মোটামুটি একটা ধারণা দিতে পারলাম দর্শক আপনাদেরকে, যে
এই দিনে, আজকের দিনে বিশ্বে কি ঘটে গেল, আর আমরা চেষ্টা করলাম বিশেষ করে গাজা এবং ইসরায়েলের মধ্যে যে শান্তি চুক্তি, সেটার জন্যই মূলত আলোচনাটা। আপনাদের ভালো লাগবে আশা করি। গাজায় শান্তি আসুক, সেটা সবাই চায়, আমরা চাই। মানে গাজা মানে এই না যে মুসলিমরা শুধু প্রার্থনা, আমরা সবার জন্য বলছি যে গাজা ইসরায়েলে শান্তি আসলে এই যে 2 বছরের যুদ্ধ, সেই জায়গায় যে রক্তক্ষয় হলো, যে প্রাণের ইয়ে ঘটলো, কি বলে এটাকে, প্রাণের প্রাণহানি ঘটলো, সেই জায়গা থেকে অন্তত মুক্তি পাওয়া গেল এবং মানুষ উল্লাস প্রকাশ করছে। নিশ্চয়ই আপনাদের অনুষ্ঠান ভালো লাগবে, দেখবেন এবং মতামত দিবেন। আগামীকাল আবারও একইভাবে আমরা দুনিয়া জুড়ে নিয়ে আসবো। এটা আমাদের দ্বিতীয় অনুষ্ঠান। আপনাদের প্রথম অনুষ্ঠান কেমন লাগলো আপনারা জানাবেন। এই অনুষ্ঠান কেমন লাগলো জানাবেন। সেই পর্যন্ত সবাইকে শুভেচ্ছা। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ।